যে প্রায় 10 লক্ষের মতন মানুষ বিদেশে যায়। এই 10 লক্ষের মতন মধ্যে প্রায় 7.5 লক্ষ মানুষ আনস্কিল হিসেবে যাচ্ছে। আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বেশ কিছু ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বাট এই ভোকেশনাল ইনস্টিটিউটগুলো ঠিকভাবে কাজ করছে না। আমরা এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোর উপরে জোর দিতে চাচ্ছি এবং একটু রিডিজাইন করতে চাচ্ছি এগুলাকে। যেমন আমরা যদি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম থেকে যারা যাচ্ছেন অধিকাংশ মানুষ কোথায় যাচ্ছে? মিডল ইস্টে যাচ্ছে। তাহলে মিডল ইস্টে কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে আমাদের দেশের মানুষের? তাহলে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটে নেক্সট 5 to 10 ইয়ার্স কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে মিডল ইস্টে? এটা তো সহজ ব্যাপার বের করা, খুব ডিফিকাল্ট ব্যাপার না। আচ্ছা, এটা ইনফরমেশন লাগবে, ডাটা লাগবে আপনার। আপনি যদি এটাকে বের করতে পারেন তাহলে আপনার চট্টগ্রাম বিভাগে যেই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলো থাকবে সেগুলোকে সেভাবে ডিজাইন করা। খুব সম্ভবত এখন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে সরকারি, এখানে বোধহয় 153টার মতন বোধহয় সাবজেক্ট আছে। আচ্ছা, সাবজেক্ট দরকার নেই আসলে, অনেক সাবজেক্ট আছে বছরের পর বছর কোনো স্টুডেন্টই পায় না, সো এগুলোকে কাট ডাউন করে দেওয়া দরকার। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, চট্টগ্রামের অধিকাংশ মানুষ যেহেতু মিডল ইস্টে যাচ্ছে, সেই জন্য ওই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা রাখতে যাচ্ছি, এবং যেই যেই কাজ তারা করছে, যেই কাজকে এইম করে মানুষগুলো যাচ্ছে, তারা যদি তাদের ওই ট্রেনিংটা পায়, সাথে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটা জানা থাকে, তাহলে আপনি যেটা বললেন যে তারা যাচ্ছে দেখে কিন্তু ভ্যালু অ্যাড করছে না, তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে সেটা ভ্যালু অ্যাড করছে না। আমরা যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে পাঠাতে পারি, আমরা মনে করি যে তাহলে তাদের এটাতে ভ্যালু অ্যাড হবে। আপনারা কি একমত এটার সাথে? আপনারা মনে করেন? জি, এইখানে যে ফার্স্ট রোতে। হ্যালো, না, এই যে সামনে যে ওনাকে বলি। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আফতাব আহমেদ তামিম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যাচেলর অফ ফার্মেসির স্টুডেন্ট। ভাই, আমার একটা প্রশ্ন হলো, আপনি তো গত 17 বছর লন্ডনে ছিলেন, ওখানকার হেলথ কেয়ার সিস্টেম আপনি দেখেছেন। কি সিস্টেম? হেলথ কেয়ার। একটা হেলথ কেয়ার সিস্টেমে ভাইয়া হসপিটাল ফার্মাসিস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কিন্তু আমাদের বাংলাদেশে হসপিটাল ফার্মাসিস্ট তেমন একটা নিয়োগ দেওয়া হয় না। কিছু একটা হয়তো 2-3টা হসপিটালে দেওয়া হয়, এছাড়া দেওয়া হয় না। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এই বিষয়টা অ্যাড্রেস করা হবে কিনা? ধন্যবাদ। আমরা জিনিসটাকে, আপনি যেটা বলেন সেটা তো আছে, জিনিসটাকে আর একটু ডিফারেন্ট ভাবে দেখছি। এই জিনিসটা ইউরোপ এখন ওরা ইন্ট্রোডিউস করছে, গত কয়েক বছর ধরে আস্তে আস্তে ওরা এটাতে এমফেসাইজ দিচ্ছে, এটা ইন্ট্রোডিউস করছে। সেটা হচ্ছে প্রিভেনশনের উপরে। যেমন ধরেন চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে না, চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, সে আমরা এইভাবে দেখি অ্যাজ এন এক্সাম্পল। চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিদিন 1000 রুগী ম্যানেজ করার ক্যাপাসিটি আছে। গভর্নমেন্ট থেকে যে ওষুধ দেওয়া হচ্ছে, হসপিটাল যা আছে, নার্স যা আছে, ডাক্তার যা আছে, সবকিছু 1000 রুগীকে ম্যানেজ করার ক্যাপাসিটি। কিন্তু প্রতিদিন ওখানে কিউ করছে 2000 রুগী। তা আপনি আজকের 1000 শেষ করতে করতে আপনার হাতে 1000 থাকলো, আগামীকাল আরো 2000 চলে আসলো, মানে হয়ে গেল 3000। এইভাবে কিন্তু ডবল ট্রিপল হয়ে যাচ্ছে জিনিসটা। তা আমরা যেটা চিন্তা করেছি, এটা ইউরোপে ওরা চালু করেছে, ওরা হিসাব নিকাশ করে দেখেছে প্রিভেনশনের উপরে ওরা যদি জোর দেয়, তাহলে মানুষকে যদি প্রথমেই ওরা অসুস্থ হবে না এরকম একটা পরিস্থিতি যদি আমরা তৈরি করতে পারি, মানে মানুষ তো অসুস্থ হবেই, মানে লেস নাম্বার অফ পিপল উইল বি সিক, এটা যদি আমরা মোটামুটি ভাবে করতে পারি, তাহলে আপনার ওইখানে কিউটা কমে যাচ্ছে হসপিটালে। কিউটা কমে গেলে যারা যাচ্ছে ওরা কিছুটা হলেও বেটার ট্রিটমেন্ট পাবে, বেটার ওষুধ পাবে, নার্সের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে, ডাক্তারের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে, টেক কেয়ার করতে পারবে। এখন এই যে প্রিভেনশন, এটা কিভাবে করব? আমরা মোটামুটি ভাবে চিন্তা করছি, স্লোলি এন্ড গ্র্যাজুয়ালি আমরা দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করব, যাদেরকে ওই যে ফার্মাসি যেটা বললেন আপনি, ওই ট্রেনিং দিব, এবং বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে, যে ঠিক আছে তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে, এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করব, মানে ওই এলাকার মানুষকে। কারণ স্বাভাবিকভাবে আপনার এখানে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের একজন ডাক্তার বা কিছু আসে, সে তো জাস্ট আসলো কাজের খাতিরে, কিন্তু
আপনার এখানকার ডাক্তারই যদি আপনাকে দেখে, স্বাভাবিক তার একটা ইমোশন কাজ করবে যে আমি তো এই কমিউনিটির মানুষ, কাজে টেক কেয়ারটা একটু বেটার হবে। আমরা এই হেলথ কেয়ার গুলোকে যাদেরকে অ্যাপয়েন্ট করব, এদেরকে আমরা আপনার ধরেন মানুষকে গিয়ে ওরা আপনার বোঝাবে যে ঠিক আছে এইভাবে খাওয়া দাওয়া করো, তাহলে ডায়াবেটিক রোগ হবে না। বাংলাদেশে যেইগুলা সাধারণত বেশি হয় মানুষ, এই কাজগুলা করো, এইভাবে খাওয়া দাওয়া লাইফস্টাইল করো, তাহলে কার্ডিয়াক পেশেন্ট হবে না তুমি। এইভাবে কাজ করো, তাহলে সে কিডনি প্রবলেম হবে না। এবং একই সাথে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলা, সেগুলাকে তারা অ্যাড্রেস করবে। অর্থাৎ ওই মানুষটাকে, গ্রামের ওই মানুষটাকে উপজেলা হসপিটাল বা জেলা হসপিটালে যাতে আসতে না হয়, ঘরেই মোটামুটি ভাবে সে চিকিৎসাটা পাবে। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নিব ডাক্তারের কাছে, পরশু নিব ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা বাড়েই যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে। কিন্তু হেলথ কেয়ারের যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি। এখানে আরেকটা বিষয় আছে, এই হেলথ কেয়ারের আমরা যদি 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করি, এর মধ্যে প্রায় 80 to 85% হেলথ কেয়ারের আমরা নিযুক্ত করব নারী হেলথ কেয়ারার, নারী নিযুক্ত করব আমরা। কারণ স্বাভাবিকভাবে আমরা কম বেশি একটু দেখেছি যে নারীরা একটু ধৈর্যশীল হয়, আর যেহেতু তারা বাসায় গিয়ে বোঝাবে, বাসায় হাউস ওয়াইফকে বোঝাবে, বাসার যে গৃহকর্তা থাকবে তাকে বোঝাবে। কারণ নর্মালি তো বাংলাদেশে আমরা দেখেছি, পৃথিবীর অনেক দেশেই দেখেছি, হাউস ওয়াইফ যারা থাকে তারাই কিন্তু সংসারে খাওয়া দাওয়া, হাইজিন সবকিছু কম বেশি ম্যানেজ করে তারা। তো সেই জন্য একজন নারীর সাথে আরেকজন নারী কথা বললে, বোঝালে ওটা তার জন্য কমফোর্টেবল হবে, ইজি হবে টু মেক হার আন্ডারস্ট্যান্ড। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক প্ল্যান। আমি আপনাকে বলতে পারতাম যে আমরা অনেক স্পেশালাইজ হসপিটাল করব, এই করব সেই করব, বাট আমার কাছে মনে হয় যে একটা আপনি হসপিটাল যদি তৈরি করেন 5-7 বছর সময় চলে যাবে। এটা সাস্টেনেবল, এটা সাস্টেনেবল। আচ্ছা 1 মিনিট ভাইয়া, ওই যে পিছন থেকে ইয়ে করেছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে আপনি কন্টিনিউশন করছিলেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে। আপনাদের পরিকল্পনা আমি লক্ষ্য করেছিলাম তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলককরণ। তাই আমার প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশের মতো এমন দেশে এই পরিকল্পনা কেন নিলেন? আর আমার কোয়েশ্চেনের সেকেন্ড পার্ট হচ্ছে, আমাদের বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই অ্যাডিকুয়েট নাম্বার অফ ফ্যাকাল্টিস এবং অ্যাডিকুয়েট নাম্বার অফ ট্রেন ফ্যাকাল্টিসের অনেক অভাব। ইভেন প্রান্তিক অঞ্চলে বেসিক সাবজেক্টসের ম্যাথস, বাংলা, ইংলিশ এইসব বেসিক সাবজেক্টসের টিচার থাকে না। সেখানে কিভাবে আপনি এই প্রান্তিক অঞ্চলগুলোতে তৃতীয় ভাষা, জাপানিজ, আরবিক ইত্যাদি ভাষার শিক্ষক এবং ওয়েল ট্রেন্ড ফ্যাকাল্টিসদের পাঠাবেন, এবং এই পরিকল্পনা কিভাবে প্রান্তিক পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করবেন? থ্যাংক ইউ। আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি যেটার নাম আমরা দিয়েছি ওয়ান ট্যাব ওয়ান টিচার। এবং আপনাদের ডেফিনেটলি আপনারা এটা জানেন না, বাট আমরাই তখন আমাদেরই তখন 12-13 বছর বয়স। আপনারা যদি আপনাদের বাবা মাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা বলতে পারবেন, অনেকেরই সেই এক্সপিরিয়েন্স আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শহর এবং মোটামুটি জেলা পর্যায়ে স্কুলগুলা পর্যন্ত ক্লাসরুমগুলোতে অডিও ফ্যাসিলিটি, সেই সময় 80s এর কথা বলছি, ক্লাসরুমগুলোতে অডিও ফ্যাসিলিটি তৈরি করা হয়েছিল। তখন বাংলাদেশ রেডিও যেটা ছিল, গভর্নমেন্ট রেডিও ছিল, সেখানে প্রতিদিন বিভিন্ন সময় স্কুলের বিভিন্ন লেসন হতো, বিভিন্ন সাবজেক্টের লেসন হতো। তখন যে সিস্টেমটা করা হয়েছিল, যে যেমন ধরেন ভূগোলের কথা আপনি বললেন, সে ক্লাস 8-এর ভূগোল, ক্লাস 8-এর যেদিন ভূগোল হবে, সেটা ঢাকায় ওই যে রেডিওতে যে পড়াচ্ছেন, হয়তো কক্সবাজারে স্কুলগুলোতে আপনার ডাইরেক্ট ঢাকা থেকে ওটা কানেক্ট করে দেওয়া হতো। তখন ব্যাপারটা এরকম ছিল না যে বোথ সাইড কথা বলতে পারবে, ব্যাপারটা অতটা অ্যাডভান্স ছিল না, কিন্তু তারা অন্তত সেই ক্লাসটা পেত তারা। তো তখনই এই ফ্যাসিলিটি তৈরি করা হয়েছিল। আমরা এই ফ্যাসিলিটিটাকে এখন আস্তে আস্তে ডেভেলপ করতে চাইছি। কোরিয়াতে এটা ওরা করেছে, ওরা পারলে আমরা না পারার তো কিছু নাই, সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু উই ক্যান ডু ইট। সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে স্কুলগুলোতে
অডিও এবং ভিজুয়াল কানেক্ট করতে চাইছি, অডিও ভিজুয়াল কানেকশনের আন্ডারে আনতে চাইছি। ফলে ঠিক একইভাবে ধরেন চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন ম্যাথসের ভালো টিচার, ওনার লেসনটা সে ঢাকা ইউনিভার্সিটির যারা ম্যাথসের স্টুডেন্ট তারাও নিতে পারবে অডিও ভিজুয়াল। অথবা এখানকার কোনো কলেজের হিস্ট্রির ভালো টিচার, ওনার লেসনটা সেই দিনাজপুরের ওরাও নিতে পারবে, শুধু কানেকশনটা করতে হবে। এবং প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের টিচারদেরকে আস্তে আস্তে আমরা কম্পিউটার বা ট্যাবের আন্ডারে আনতে চাচ্ছি। একটা ট্যাব আমরা দিতে চাচ্ছি কম্পিউটার, আইপ্যাডের মতন, নট আইপ্যাড, আইপ্যাড ইজ ভেরি এক্সপেন্সিভ, নট আইপ্যাড, বাট আইপ্যাডের মতন একটা ট্যাবের আন্ডারে আমরা আনতে চাচ্ছি তাদেরকে, সো দ্যাট ওটার থ্রুতে তাদেরকে যেরকম আমরা ট্রেনিং দিব, আবার তারা ওটা তখন ক্লাস করাতে পারবে। এইভাবে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাইছি। যে আপনি যেটা বললেন, এইভাবে আমরা সাবজেক্টগুলোকে অ্যাড্রেস করতে চাইছি। ভাষার শিক্ষা যেটা আপনি বললেন, আপনি দেখেন, আপনি নিজে যদি, আপনি কিসের স্টুডেন্ট? এমবিবিএস, এমবিবিএস, আচ্ছা। তো আপনি ফাইনাল স্টুডেন্ট। এখন ধরেন আপনি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানেন, সে আপনি ম্যান্ডারিন জানেন, আপনি কমপ্লিট করার পরে, আপনার কোর্স কমপ্লিট করার পরে, ইফ ইউ নো হাউ টু স্পিক ইন ম্যান্ডারিন, তাহলে আপনার জন্য দেশেই হোক বা দেশের বাইরে হোক, অনলাইনে হোক বা ফিজিক্যাল হোক, আপনার জন্য জবটা ইজি হবে না? আপনার জন্য জবটা ইজি হবে। ঠিক একইভাবে যদি আপনি ফ্রেঞ্চটা জানেন, আপনার জন্য জবটা ইজি হবে। যেটা আমরা এডুকেশনের সাথে ইন্ট্রোডিউস করতে চাইছি। আপনারা অনেক প্রশ্ন করতে পারেন, বাট আমরা প্ল্যান করেছি ধীরে ধীরে আমরা এগোবো, আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবো। যেমন আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে আমরা বাচ্চাদেরকে যেটা করতে চাচ্ছি, যেমন ধরেন ভূগোল আছে সাবজেক্ট, ভূগোলে 100 মার্ক আছে, ওই 100 মার্ক থেকে আমরা 40 মার্ক 50 মার্ক বের করে আনতে চাচ্ছি। নিয়ে এসে আমরা আর্ট বা কালচার রাখবো। সেটা আর্ট কালচার এরকম হতে পারে যে কেউ ড্রয়িং আঁকা শিখতে চায়, কেউ বাঁশি বাজানো শিখতে। আপনাদের মধ্যে এখানে অনেকেই হয়তো আছেন কোনো না কোনো মিউজিক্যাল ইকুইপমেন্ট আপনারা বাজাতে চান, হয়তো ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কারণে আপনি হয়তো সেটা করতে পারেননি, অথবা বিভিন্ন কারণে আপনি করতে পারেননি। আমরা সেই ফ্যাসিলিটি তৈরি করতে চাই, সেই ফ্যাসিলিটি আমাদের বাচ্চাদের জন্য আমরা তৈরি করতে চাই। গভর্নমেন্ট থেকে আমরা কয়েকটি আপনার গিটার হতে পারে, বাঁশি হতে পারে, হারমোনিয়াম হতে পারে, কারো কবিতা আবৃত্তি হতে পারে, এরকম কয়েকটা সাবজেক্ট রাখবো, কিন্তু কম্পালসারি সেই বাচ্চাটাকে একটা সাবজেক্ট নিতে হবে। তাহলে ও যখন আর্ট কালচার একটা জানলো, সাথে থার্ড ল্যাঙ্গুয়েজ জানলো, আমরা স্পোর্টসটাকেও কম্পালসারি রাখতে চাইছি, যে তাকে একটা না একটা খেলা করতেই হবে, আরেকটা সাবজেক্ট থেকে কিছু নাম্বার ড্র করে নেব এবং ওটাতে তাকে পাস করতে হবে। সো আপনি আপনার কেসেই চিন্তা করেন, আপনি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি যদি স্পোর্টসে ভালো হন, যে কোনো একটা স্পোর্টসে যদি ভালো হন, আপনি যদি যে কোনো একটা আর্ট বা কালচারে আপনি ভালো হন, আর আপনার নিজের সাবজেক্ট তো আছেই আপনার, তাহলে আমার তো মনে হয় আপনার জন্য পৃথিবীর যে কোনো দেশে জব পাওয়া অনেক ইজি হবে। শুনতে ব্যাপারটা স্বপ্নের মতন মনে হচ্ছে, বাট অন্য দেশ পেলে আমরা না পারার তো কিছু নেই, আমাদেরকে সুন্দর করে ম্যানেজ করে এগোতে হবে। আমরা যে 2, 4, 5 বছরে চলে যাবো তা না। অন্য যারা পেরেছে, আমি যে কথাটা বললাম, সাউথ কোরিয়া, ওরা যেরকম করেছে, ওরাও এখানে আসতে অনেক বছর সময় নিয়েছে। আমরা শুরু করব, আপনারা এটাকে চালিয়ে নিয়ে যাবেন। আপনারা যখন আপনাদের কর্মস্থলে যাবেন, আপনারা যখন দেশ পরিচালনা করবেন, আপনারা তখন এটাকে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। না, নেক্সট ফার্স্ট জন, না একদম প্রথম জন যে জুজু, নমস্কার, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমি ভাইয়া বলতে পারলাম না, সরি, আমার বাবা That's okay. আপনাকে ভাই বলে ডাকেন, এই জন্য। তো আমি পারমিতা চাকমা, মাস্টার্সে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনি দেশে আসার পরপরই পাহাড় এবং সমতল সবাইকে নিয়ে একসাথে দেশ গড়ার কথা বলেছিলেন। সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু বহু জাতিভিত্তিক দেশ, সেক্ষেত্রে আমি একজন চাকমা নারী প্রতিনিধিত্ব করি এবং আমি আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এক্ষেত্রে আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার এবং ভূমি নিয়ে যে পার্বত্য চট্টগ্রামে বহুদিন ধরে টান উত্তেজনা, উদ্বেগ এবং নাগরিক নিরাপত্তা এবং আমাদের নাগরিকদের রাষ্ট্রীয় অংশগ্রহণে আপনার দলের ভূমিকা কতটুকু থাকবে, এবং পাহাড়ি তরুণদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ক্ষেত্রে এবং সরকারি চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ কিভাবে জোরদার করবেন, বা আমাদের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের কোনো কিছু বিষয় আছে কিনা, আমি জানতে খুবই আগ্রহী। ধন্যবাদ। দেখুন, আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি, 71 সালে যখন যুদ্ধ হয়েছিল দেশ স্বাধীন করার জন্য, তখন
কে কোন ধর্মের এটা কিন্তু কেউ দেখেনি, আবার কে সমতল বা কে পাহাড়ের এটাও কেউ দেখে নাই। ঠিক একইভাবে 2024 সালে যখন আন্দোলন হতো, ঠিক সেই সময়ও কে কোন ধর্মের কেউ দেখেনি। ঠিক একইভাবে কে কোন সমতলের বা কে পাহাড়ি সেটাও কেউ দেখে নাই। সো অ্যাজ লং ইউ আর বাংলাদেশি, অ্যাজ লং ইউ আর বাংলা